হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। মাঝরাতে মেইন রোডে একটি সাদা রঙের গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে। পেছন থেকে দ্রুত গতিতে আরেকটি কালো রঙের গাড়ি ধেয়ে আসছে সাদা রঙের গাড়িটির দিকে। কালো রঙের গাড়ির স্পিড দেখে বোঝাই যাচ্ছে যে অন্য গাড়িটিকে ধরার জন্য ছুটে চলেছে অনেকটা দ্রুত। সাদা গাড়িটির ভেতরে বসে আছে একজন পুরুষ, একজন মহিলা আর তাদের একমাত্র ছোট্ট ছেলেটি। তারা খুব আতঙ্কে আছে, মনে হচ্ছে জীবনের শেষ দিন আজ। কিছু দূর যেতেই সাদা রঙের গাড়িটির চাকা বরাবর গুলি ছুড়ে মারে পেছনে থাকা কালো রঙের গাড়িটির ভেতর থাকা একজন লোক। সাদা গাড়িটি ভারসাম্য রাখতে না পেরে ব্রেক ফেল করে। এদিক সেদিক গাড়িটি কিছুক্ষণ চলেই সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আগুন ধরে যায় গাড়িতে। 3টি পরাণ শেষ হয়ে যায়। কালো গাড়িতে বসে থাকা লোকগুলো দেখে খুব খুশি হয়। কাচের দরজায় কারো করাঘাতে চমকে ওঠে নিহাল। এতক্ষণ নিহাল চোখ বন্ধ করে ইজি চেয়ারে বসে পুরনো স্মৃতিতে ডুবেছিল। দরজার আঘাতে চোখ মেলে তাকায়। মনের ভেতর প্রতিশোধ আর কষ্টের আগুন জ্বলে ওঠে নিহালের। সেদিন নিহাল খুব জোর বেঁচে যায়। গাড়িতে আগুন ধরার আগেই নাইম খান নিহালকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়, যার কারণে ও এখনো জীবিত। কিন্তু তার মা বাবা আর বাঁচতে পারেনি। কালো গাড়িতে থাকা লোকগুলোকে দূর থেকে দেখে নিহাল। ওমর নিহালের সামনে এসে দাঁড়ায়। নিহাল গম্ভীর মুড নিয়ে ওমরের দিকে তাকায়। ওমর নিহালের দিকে তাকিয়ে বুঝে যায় নিহাল খুব রেগে আছে, তাই নরম স্বরে বলে, বস, লোকটির মুখ থেকে কোনো কথা বের করতে পারিনি, কোনো কথাই বলছে না। তাহলে ওর চোখ উঠিয়ে ফেলো, হাতের নখ আঙুল সহ কেটে দাও, তিলে তিলে কষ্ট দাও। তারপরও যদি না বলে দেন কিল হিম। ওকে বস, আপনি কখন বের হবেন? একটু পর। বডিগার্ডদের প্রয়োজন নাই, আমি একাই ছদ্মবেশে বেরোবো। কথাটা বলেই নিহাল থেমে যায়। নিহালের কথা শুনে ওমর বুঝতে পারে নিহাল মনে মনে কি প্ল্যান করেছে। কোনো কথা না বলে চলে যায় ওমর। দুবাই শহরের মাফিয়া কিং নিহাল, দ্য স্নেক গ্রুপের লিডার নিহাল খান। এই নামে সবাই চিনে নিহালকে। বাবা মানে নিহাল একা, শুধু বন্ধু ভাই হিসেবে ওমর আছে। দুবাইয়ের একজন ভালো সততাবান পুলিশ অফিসার ছিলেন নিহালের বাবা নাইম খান। তার এই সততাবানের কারণে অকালে তার জীবন দিতে হয়। তখন নিহালের 10 বছর ছিল। ছোট থেকে নিহালের স্বপ্ন ছিল দুবাইতে রাজ করার। বাবা জমানো টাকা পয়সা দিয়ে পড়ালেখা করে, ধীরে ধীরে অন্যায়ের বিরুদ্ধে লড়তে থাকে। তারপর আস্তে আস্তে হয়ে যায় মাফিয়া কিং। কিন্তু ওর মনের মধ্যে ছিল প্রতিশোধের আগুন। বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই মাঝে মাঝে নিহাল তার শত্রুদের খুঁজতে ছদ্মবেশে বের হয়, মুখে মাস্ক ও হুডিওয়ালা জ্যাকেট পরে, যাতে নিহালকে কেউ সহজে চিনতে না পারে। মীরা সকালে ঘুম থেকে উঠে সবার জন্য কফি তৈরি করে। ভদ্র ও শান্তশিষ্ট স্বভাবের মেয়ে মীরা। ছোটবেলা থেকে মা মারা যাওয়ার পর বাংলাদেশ থেকে চলে আসে দুবাই। মীরার বাবা ও ছোট চাচা মিজানুর রহমান ও তার চাচি শেরিনা জাহান আদর যত্ন করে বড় করে। তারা মীরাকে খুব ভালোবাসে। মিজানুর রহমানের 2টি সন্তান, নাম মিলি আর অন্যজন রিহান। মিলি মীরার 1 বছরের ছোট, রিহান মীরার বড়। রিহান আমেরিকা থেকে পড়াশোনা করে। রিহানের ছোটবেলা থেকে ইচ্ছে আমেরিকা থেকে পড়াশোনা করার, তাই মিজানুর রহমান আর বারণ করেনি। অনার্স 3য় বর্ষে মীরা পড়ে আর মিলি 2য় বর্ষে। আজিজুর রহমান আর মিজানুর রহমান বিজনেসম্যান, ছোট্ট একটি প্রাইভেট কোম্পানি আছে তাদের। আজ মীরার অনার্সের প্রথম ক্লাস, তাই মীরা দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়ে। মীরা সবকিছু গোছগাছ থাকা পছন্দ করে। আজিজুর রহমানের অর্থ সম্পদ থাকলেও কখনো তার বড়াই করে চলে না মীরা। সিমসাম থাকতে পছন্দ করে, যেমন রূপবতী তেমনই গুণবতী। নাস্তায় সেরে গোলাপি রঙের সাইকেলটা নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি থাকতেও মীরা সাইকেল নিয়ে কলেজে যাতায়াত করে। মনটা খুব ফ্রেশ লাগছে, মৃদু বাতাস বইছে। ধীরে ধীরে সাইকেল চালিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে। সাইকেল রেখে মাথা নিচু করে হাঁটতে লাগলো। মীরা সবসময় মাথা নিচু করে কলেজে ঢুকে, আর কলেজ থেকে বের হবার সময় মাথা নিচু করেই বের হয়। ক্লাসরুমে এসে বসে মীরা। ওর তেমন কোনো বান্ধবী নেই। কলেজে যতক্ষণ থাকবে ততক্ষণ বই নিয়েই পড়ে থাকে। এতে অনেকেই ওর উপর বিরক্ত হয়, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই।
প্রথম পিরিয়ড শেষ হবার পর দ্বিতীয় পিরিয়ড শুরু হয়ে যায়। দ্বিতীয় পিরিয়ডের পর ওদের ছুটি হয়ে যায়। আজ প্রথম ক্লাস, তাই তাড়াতাড়ি ছুটি হয়। মীরা কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সাইকেল নিয়ে কলেজের গেটের বাইরে আসতে 3জন ছেলে ওর পথ আটকে দাঁড়ায়। মীরা ছেলে 3জনের দিকে তাকিয়ে সাইকেল ঘুরিয়ে পাশ দিয়ে যেতে নিলে ওদের মধ্যে একজন ছেলে সাইকেলের চাকা ধরে রাখে, যার কারণে মীরা সাইকেল চালিয়ে আগে যেতে পারছে না। সাইকেল ধরা ছেলেটি বলে, সাইকেল থেকে নেমে দাঁড়াও। কিছু বলবেন বড় ভাইয়া? নেমে দাঁড়াও বলছি। মীরা সাইকেল থেকে নেমে দাঁড়ায়। তৃতীয় নাম্বার ছেলেটি মীরার মাথায় পানি ঢেলে দেয়। তারপর সাইকেলের ঝুড়ি থেকে ব্যাগ নিয়ে চেন খুলে বই খাতা ফেলে দিয়ে ব্যাগ মীরার মুখে ছুঁড়ে মারে। আশেপাশে আরো স্টুডেন্ট ছিল, তারাও ওই ছেলেগুলোর কাণ্ড দেখছিল। ওদের কিছু বলার নেই, কারণ কেউ চায় না বখাটে ছেলেদের সাথে লাগতে। একে তো পানি দেওয়ার ফলে মীরা কিছুটা ভিজে গেছে, তার উপর বই খাতা ফেলে দিয়েছে। নিচে পানি থাকার কারণে বই খাতাগুলো ভিজে যাচ্ছে বিধায় তাড়াতাড়ি করে বই খাতাগুলো তুলতে লাগলো মীরা। ছেলে 3জন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। দূরে দাঁড়িয়ে কেউ একজন এসব দেখছে, যার কাছে বিষয়টি স্বাভাবিক লাগে, তাই তিনি চলে যায়। ছেলে 3জন হাসতে হাসতে চলে যায়। মীরা মন খারাপ করে বই খাতা তুলে সাইকেলে চড়ে বাসায় যেতে লাগলো। ভেজা অবস্থায় মীরাকে দেখে শেরিনা বেগম প্রশ্ন করেন, কিন্তু মীরা এড়িয়ে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। এই ব্যাপারগুলো মীরার কাছে ডাল ভাত মনে হয়। কলেজে পা রাখার পর থেকে এমনটা হয়ে আসছে, তাই এগুলো গায়ে মাখে না মীরা। ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসে। এই মেয়ে বই পড়তে ভীষণ ভালোবাসে, বই ছাড়া আর কিছুই ভালো লাগে না। বিকালের দিকে মীরা টিউশনে যেতে হয়। টিউশন শেষ করে সন্ধ্যের সময় বাসায় আসে। তারপর ডিনার সেরে মীরা মিলির ঘরে যায় গল্প করতে। মিলি তখন ফোনে গেমস খেলছিল। মীরাকে দেখে মিলি ফোন রেখে বলে, খেলছি। এত খেললে হবে? পড়তে হবে না? আর পড়া? ধুর, কি বলিস মিলি? আচ্ছা আপু, আজ প্রথম ক্লাস কেমন করলি? ভালো। ভালো নাকি ক্যাম্পাসের ছেলেরা আবার তোমাকে জ্বালিয়েছে? শুনলাম তুমি নাকি বাসায় ফিরেছো কাক ভেজা হয়ে। আরে রাস্তায়। বাহানা বানানো বন্ধ কর আপু। আর কত মিথ্যা কথা বলবে? এভাবে বলিস কেন? তেমন কিছুই হয়নি তো। আবার মিথ্যা বলো? আচ্ছা, তাদের জানালে কি হতো? শুধু শুধু চাচিমণি, চাচু আর ড্যাড চিন্তা করতো, ওই ছেলেগুলোকে মারতো। এটা সেটা তার চেয়ে না বলাই ভালো। তুমি যে কি করে সব কিছু এত ইজি ভাবে নাও আমি বুঝি না। বুঝতে হবে না, এবার ঘুমিয়ে পর, সকালে কলেজ আছে না তোর? মীরা মিলির রুম থেকে বেরিয়ে গিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে শিরিনা বেগমের সাথে নাস্তা তৈরি করে মীরা। তারপর কফি বানিয়ে একে একে সবার রুমে দিয়ে আসে। সবার শেষে ওর ড্যাডের রুমে যেয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে। আজিজুর রহমান তখন ঘুমিয়েছিল। মীরার ডাকে তার ঘুম ভেঙে যায়। আজিজুর রহমান মুচকি হেসে মীরার হাত থেকে কফি নিয়ে খেতে খেতে বলে, মারে সকাল সকাল তোর ওই হাসি মাখা মুখখানা দেখলে খুব প্রশান্তি মিলে আমার। তা তোর নতুন ভার্সিটির প্রথম দিন কেমন হলো? খুব ভালো কেটেছে ড্যাড। সত্যি? হ্যাঁ ড্যাড, এখন ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা রেডি। এটা বলে চলে আসে ওর রুমে। তারপর রেডি হয়ে নিচে আসে। নাস্তা সেরে ব্যাগ কাঁধে করে সাইকেল নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে এসে সাইকেল রেখে ক্লাসরুমে চলে যায়। দ্য স্নেক গ্রুপ। আজ সকাল সকাল সুইমিং করছে নিহাল। ওমর পাশেই টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই, আজও কি বের হবেন? ওমর প্রশ্ন করে নিহালকে। নিহাল তখনও সুইমিং পুলে সাঁতার কাটছিল। ওমরের প্রশ্ন শুনে পাড়ে সে ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলে, রাতে লোকদের কি ইগল গ্রুপের ড্রাগসের গুদামে পাঠাবো? পাঠাও, কাজ যেন সাকসেস হয়। জি ভাই, আমিও ওদের সাথে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। কথাটা শুনে নিহাল গ্লাস রেখে আবার সাঁতার কাটতে যায়। কিছুক্ষণ পর পুল থেকে উঠে রেডি হয়ে মুখে মাস্ক ও কানে ইয়ারফোন গুজে বেরিয়ে যায় বাহিরে। আজ মীরা লাস্টের ক্লাস মিস করে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য সাইকেল নিয়ে ভার্সিটি থেকে বের হয়। কিছু দূর যেতে কালকে ছেলেগুলোর মুখোমুখি হয়। আজকের সংখ্যায় 4 জন। প্রথম জনের হাতে একটি ফুটবল ছিল। মীরা পাশ কাটিয়ে চলে যেতে নিলে প্রথম ছেলেটি বল দিয়ে মীরার মাথায় আঘাত করে। বলটা বেশ জোরেই লাগে, যে কারণে মীরা দাঁড়িয়ে যায়। স্বাভাবিক হয়ে আবারও হাঁটা ধরলে 3 জন ছেলে ওর পথ আটকে দাঁড়ায়। মীরা মাথা নত করে নরম স্বরে বলল তাকে যেতে দিতে। কথাটা কানে নিল না ছেলেগুলো। পা দিয়ে লাথি মেরে একজন ছেলে সাইকেল পাশে ফেলে দিল। মীরা ভয়তে ঢোক গিলছে। ক্লাস শেষ হয়নি বিধায় ছাত্রছাত্রীরা ক্লাসরুমে আছে।
রাস্তায় 4 জন ছেলে আর মীরাই আছে। আশেপাশের মানুষরা এগুলো দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। মীরা দুপা পিছিয়ে যায়, ছেলেগুলো পিছাতে লাগলো। মীরা যত পিছাচ্ছে ছেলে 4 জনও ওর দিকে তত আগাচ্ছে। মুখে আছে পৈশাচিক হাসি। মীরা ভয়তে মাথা নত করে রাখে, মনে মনে আল্লাহকে ডাকছে। হঠাৎ ছেলেগুলো থেমে যায়, চোখে মুখে ওদের ভয়ের রেশ ফুটে ওঠে। যে যেমন ভাবে পেরেছে দৌড়ে সেখান থেকে পালাতে লাগলো। মীরার সামনে তাকাতেই থ হয়ে যায়। এভাবে পালাতে দেখে পেছনে ঘুরে তাকায়, দেখে কালো জ্যাকেট পরা একজন ছেলে দ্রুত পায়ে সামনের দিকে হেঁটে যেতে লাগলো। চোখ সরিয়ে সেই ছেলে 4 জনের দৌড়ের দিকে তাকাচ্ছে, আবারও ওই অচেনা ছেলেটির দিকে তাকাচ্ছে। কাহিনীটা কি হয়েছে ঠিক বুঝতে পারছে না মীরা। ওই অচেনা ছেলেটির শুধু পেছন দিক দেখেছে মীরা, মাথা খাটালো না। সাইকেল উঠিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। রাতে শামীম গোদাম ঘরে ড্রাগসের হিসাব নিকাশ নিয়ে ঘরে তালা মারতে বলে জসিমকে। জসিম গোদাম ঘর তালা মেরে শামীম আরো লোকেদের পাশে এসে দাঁড়ালো। শামীম ইগল গ্রুপের জুয়েল আহমেদের ডান হাত। এই গুদাম ঘরে অনেক নেশা জাতীয় দ্রব্য ও অবৈধ বেআইনি অস্ত্র লুকানো আছে। জুয়েলের কথা অনুযায়ী এখান থেকে সব মালামাল পাচার করে বিভিন্ন দেশে। শামীম লোকেদের বলে গাড়িতে গিয়ে বসতে। লোকগুলো মাথা ঝাঁকিয়ে মেন রোডের দিকে চলে যেতে লাগলো। ঠিক তখনই অনেকগুলো গুলির আওয়াজ ভেসে আসলো। শামীম আর জসিম সামনে এগোতেই দেখলো ওদের 5-6 জন লোকের লাশ পড়ে আছে। হুট করে কালো একটা কার ওদের সামনে এসে থামলো। শামীম জসিম ঠায় দাঁড়িয়ে আছে ওদের সাথে মোকাবেলা করার জন্য। ওমর ও দল নিয়ে গাড়ি থেকে নেমে শামীমের মাথা বরাবর গুলি তাক করে। সাথে সাথে পেছন থেকে ইগল গ্রুপের লোকেরা ওদের ঘেরাও করে ধরে। ইগল গ্রুপের দল অনেক বড়, প্রায় সবাইকে আটকাতে শুরু করেছে ওরা। ওদের মাঝে একজন লোক পালাতে সফল হলো। শামীম তার লোকেদের দিয়ে ওমরের লোকদের বেঁধে রাখছে। অপর পাশে ওমরের সেই লোকটি বারবার নিহালের নাম্বারে কল দিচ্ছে। 2 বার রিং হওয়ার পর অপর পাশ থেকে নিহাল কল রিসিভ করলো। লোকটা কিছু বলার পর পর ফোন কেটে গেল। বাকিটা ঠিক বুঝতে পেরেছে। লোকটি হতাশ হয়ে যায়। ইগল গ্রুপের লোকেরা ওমরের লোকেদের অনেক মারছে। ওমরের কপালে পিস্তল ধরে রেখেছে শামীম। কি হলো, তোদের লিডার কই? তোদের এমন করুণ অবস্থা দেখেও আসতেছে না, পালিয়ে গেছে নাকি? ওমর রাগী দৃষ্টি নিক্ষেপ করছে শামীমের দিকে। শামীম ওর হাতের পিস্তল দিয়ে ওমরের কপালে আঘাত করে। কপাল কেটে রক্ত বের হচ্ছে ওমরের, কিন্তু তখনও তীক্ষ্ণ নজর শামীমের ওপরেই ছিল। শামীম ট্রিগারে হাত রেখে গুলি ছুটতে যাবে, ঠিক তখনই দূর থেকে একটা বুলেট এসে শামীমের মাথা দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেল। সবাই ওইদিকে তাকালো। সেই লোকটি এই সুযোগে সেদিকে দৌড়ে এসে ওদের দলের লোকগুলোর হাত খুলতে শুরু করলো। কালো একটা চকচকে গাড়ি এসে থামলো। গাড়ির গ্লাস ধীরে ধীরে খুলছে। ঠিক তখনই আরেকটি গুলি এসে ইগল গ্রুপের আরেক লোকের মাথায় এসে লাগলো। জানালা দিয়ে তাকালো ডেঞ্জারাস মাফিয়া কিং এর স্নেক গ্রুপের লিডার নিহাল খান। গাড়ির দরজা খুলে বেরিয়ে ওদের দিকে এগোচ্ছে। লম্বা কালো কোট, কালো চকচকে জুতো জোড়া, সব মিলিয়ে ড্যাশিং লুক, পাগল করে দেওয়ার মতো। সানগ্লাসটা খুলে হালকা ফু দিয়ে আবারও চোখে পড়ে নিল নিহাল। ইগল গ্রুপের লোকেরা ওকে দেখে পালাতে শুরু করে। তখন এই কোটের পকেট থেকে আরেকটি পিস্তল বের করে অনবরত গুলি চালাতে লাগলো নিহাল। ইগল গ্রুপের 3 জন পালিয়ে গেছে। 10 জনেরও বেশি নিহালের পিস্তলের গুলিতে প্রাণ হারালো। ওমর ও বাকি লোকেরা নিহালের কাছে এসে দাঁড়ালো। নিহাল পিস্তলটা পকেটে ঢুকিয়ে নিল। বস, জুয়েল আহমেদ তো পুরাই বরবাদ হয়ে যাবে। ওর ডান হাত শামীমকে তো মেরে দিলেন বলে হেসে উঠল ওমর। নিহাল বাঁকা হাসি দিয়ে গাড়িতে ঢুকে বসে। ও লোকেরাও গাড়িতে বসে পড়ল। চলে আসে বাসায়। দ্য ইগল গ্রুপ। মুখ ভার করে বসে আছে জুয়েল আহমেদ। ভাবছে কি করে নিহালকে পথ থেকে সরানো যায়। তার কালো ধান্দার বিজনেসে সবসময় বাধা দেয় নিহাল। আর কাল তো তার ডানহাত শামীম ও বাকি লোকেদেরও মেরে দিয়েছে। টেনশনে আছেন তিনি। ইনফর্মা লাগিয়ে দিয়েছিল নিহালের ওপর নজর রাখতে, কিন্তু নিহাল জানতে পেরে ওদেরকে খুন করে লাশ পাঠিয়ে দেয় জুয়েল আহমেদের বাড়ি। হঠাৎ হাতের কাছে ফোনটা বেজে ওঠে। কিছুটা উৎসুক হয়ে ফোন রিসিভ করেন। মিলিয়ে ও ল্যাপটপ দিয়ে রিহানের সাথে ভিডিও কলে কথা বলছে। সবার সাথে কথা বলে শেষে মীরার সাথে কথা বলে। রিহানের সব সময় ওর ফ্যামিলির লোকদের সাথে কথা বলা হয় না। পড়ালেখা চাপে অনেকটাই ব্যস্ত থাকে রিহান। মীরা অনেকক্ষণ কথা বলে রিহানের সাথে, তারপর কল কেটে বই নিয়ে পড়তে বসে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। মীরা টিউশন থেকে বাসায় আসার আগে থ্রিভিয়ার বুক স্টোর নামে একটি দোকানে আসে।
বুকশপের জিনিয়া রহমানের সাথে মীরার ভালো সম্পর্ক। জিনিয়া রহমানের বিয়ে হয়েছিল, বিয়ের 1 বছরের মাথায় তার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে তিনি এই বুকশপের দোকান রাখে। তার এই জগতে কেউ নেই, শুধু মীরাই আছে। ছোট বোনের মতো দেখে মীরাকে। মীরা যখন মন চায় তখনই বই পড়তে চলে আসে। দুজন মিলে একসাথে বসে আড্ডা দিয়ে রাতে একসাথে বাসায় ফিরে। শপে ঢুকতে দরজার সামনের ঘন্টিটা বেজে ওঠে, বোঝাই যাচ্ছে কেউ দোকানে প্রবেশ করেছে। জিনিয়া রহমানকে খুঁজছে মীরা। জিনিয়া রহমান তার স্টাফদের কোনো বিষয় নিয়ে বকাঝকা করছিল। মীরা এগিয়ে গিয়ে জিনিয়া রহমানের কাঁধে হাত রাখে। হাতের স্পর্শ পেয়ে জিনিয়া রহমান ঘুরে তাকাতেই মীরাকে দেখতে পায়। মীরা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমি আর ভালো। কি হয়েছে, কোনো সমস্যা? দেখো না মীরা, আমার দোকানের স্টাফ খুবই কম। তার মধ্যে আজকে আমার দোকানের কার্ডগুলো বিলি করার জন্য 2জন ছেলে স্টাফদের বলে রেখেছিলাম, কিন্তু তাদের মধ্যে একজন আসেনি। শরীর অসুস্থ তাই। এখন ওরা সারাদিন কাজ করেছে, ওদেরকে বলছি কিন্তু ওরা করতে নারাজ। টাকা দেবো বলছি, তারপরও করবে না। এতে টেনশন করার কি আছে? ওরা সারাদিন কাজ করেছে, এখনো কি কাজ করতে মন চায় বলো? ওদেরও তো ফ্রিডম দরকার, তাই না? তারপরও যিনি মুখ ভার করে বসে আছে। মীরা ওর হাত ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। 6টা ছুঁই ছুঁই। আচ্ছা, আমার কথা শোনো। গাল ধরে ওর দিকে ঘুরিয়ে বলে। জিনিয়া অন্যদিকে ফিরে তাকায়। আরে আমার কথাটা তো শোনো। আমি যদি তোমার কাজটা করে দিই তাহলে? মানে তুমি? হ্যাঁ, আমি তোমার দোকানের কার্ড বিলি করব আর চকলেট বাচ্চাদের দিব। সত্যি তুমি কাজটা করে দিবে? অবশ্যই। কিন্তু এই রাতে তুমি মেয়ে হয়ে এই কাজটা করবে? দিনে না হয়? নো, আমার কলেজ আছে, আমি রাতেই করব। আর কিভাবে বুঝতে? ভালুকের কস্টিউম পরলে কেই বা বুঝতে ভেতরে মেয়ে আছি বলো? সেটাও ঠিক, বাট তারপরও ভয় করে। আরে কিছু হবে না, তুমি কস্টিউম ও কাগজগুলো দাও তাড়াতাড়ি। আসো আমার সাথে। জেনিয়া প্রথমে ভালুকের কস্টিউম দিল মীরাকে পরতে। কস্টিউম পরে মীরা প্রথমে আনইজি ফিল করছিল, পরে মানিয়ে নিয়েছে। মীরা পরেছে গোলাপি রঙের ভালুকের কস্টিউম, আর রিক নামে ছেলেটি পরেছে কালো রঙের কস্টিউম। কার্ডগুলো নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। রাস্তা ফাঁকা বলা যায়, মানুষও তেমন একটা নেই। যেখানে মানুষজন বেশি সেখানে এসে থামে ওরা। অনেক বাচ্চারা ওদের দুজনকে দেখে কাছে চলে আসে। মীরা আর ওর সাথে রিক নেচে নেচে বাচ্চাগুলোকে আনন্দ দিচ্ছে। তারপর চকলেটগুলো একটি ব্যাগ থেকে বের করে ওদের হাতে দিচ্ছে। বাচ্চাগুলো আরো খুশি হয়ে গেল। রিক কার্ড দিচ্ছে সবার হাতে, আর মীরা বাচ্চাদের সাথে খেলা করছে। কিছুক্ষণ পর মীরা হয়রান হয়ে যায়। পানি পিপাসা লাগে ওর। তখন ঘড়িতে 8টা বাজে। বাচ্চাদের থেকে চলে এসে মীরা একটি বেঞ্চে এসে বসে। বেঞ্চের সাথে মেন রাস্তা। দোকান থেকে আসার সময় সাথে করে পানি নিয়ে এসেছিল। ভালুকের মাথাটা খুলে পানি পান করতে শুরু করলো মীরা। পানি খাওয়া শেষ করে বড় একটি নিঃশ্বাস নিল। মাথাটা পড়ে উঠতে যাবে, তখনই ওর পাশে একটি ছেলে এসে বসলো। ছেলেটির কানে ব্লুটুথ লাগানো। সম্ভবত লোকটি কারোর সাথে কথা বলছে। মীরা চুপটি করে বসে থাকে, বুঝতে দিতে চায় না তার পাশে কেউ বসে আছে। ভাগ্যিস ভালুকের মাথাটা পড়ে নিয়েছিল। ছেলেটির কথা শুনে মনে হচ্ছে রেগে আছে। যার সাথে কথা বলছে তাকেও কড়া কথা শোনাচ্ছে। ছেলেটি অন্যদিকে তাকিয়ে কথা বলছিল, তাই ওর পাশে বসা ভালুকটি নজরে পড়েনি। মীরা ঘাড় ঘুরিয়ে ছেলেটিকে পর্যবেক্ষণ করতে লাগলো। হুডিওয়ালা কালো জ্যাকেট পরা, জ্যাকেটের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা। বাম হাতে একটা কালো ঘড়ি, দেখে মনে হচ্ছে দামি, কালো চকচকে শোজ। মীরার সবচাইতে বেশি অদ্ভুত লাগে ছেলেটির ডান ঘাড়ে ও ডান হাতে স্নেকের ট্যাটুটা দেখে। ট্যাটুটা ব্লু ও কালো রঙের, কেমন ভয়ঙ্কর ট্যাটু আর্ট করা। চোখ সরিয়ে নেওয়ার সময় হঠাৎ ও নজর আটকে যায় ছেলেটির বাম হাতের তালুর দিকে। হাতের তালু থেকে চুই চুই করে রক্ত ঝরছে। ছেলেটির সেদিকে কোনো হুঁশ নেই। কথা বলায় এতটাই মগ্ন যে হাতের দিকে খেয়াল করার সময় নেই তার। এ কেমন লোক? নিহাল আজ রাতেও কিছু একটা মনে করে ছদ্মবেশে বাহিরে বের হয়। ওর বাসার রাস্তা পেরিয়ে একটি চিকন গলির ভেতরে আসতেই একটি মেয়ে চিৎকারের আওয়াজ শুনতে পায়। শব্দ অনুসরণ করে গলির ডানে বামে ঘাড় ঘুরিয়ে তাকাতে লাগলো। কিছুটা দূর যেতেই হাঁটার গতি থামিয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে ডানে তাকিয়ে দেখে 3টে ছেলে একটি মেয়েকে রেপ করার চেষ্টা করছে। মাথা গরম হয়ে যায় নিহালের। রাগে হন হন করে হেঁটে ছেলেগুলোর কাছে গিয়ে এক একটা নাকে গালে ঘুষি মারতে লাগলো।
ওদের মধ্যে একজন ছেলে ছুরি বের করে নিহালের পেটে ঢুকাতে নিলে হাত দিয়ে ধরে ফেলে, লাথি মেরে মাটিতে ফেলে দেয় নিহাল। বাকি দুজন নিহালকে মারতে নিলে নিহাল ওর পকেট থেকে পিস্তল বের করে গুলি ছুড়ে, একজনের মাথায়, আরেকজনের বুকে, শেষের জনের ঘাড়ে গুলি লাগে। ছেলে 3 জন মারা যায়। ঘুরে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি ভয় কাঁপছিল, গায়ে জামা ছিল ছেঁড়া। নিহাল ওর গলার স্কার্ফ খুলে মাটিতে ফেলে দেয় আর সাথে টাকার একটি বান্ডিল ফেলে চলে যায় সেখান থেকে অনেকটা পথ হেঁটে আসে। হাত যে কেটে রক্ত বের হচ্ছে সেদিকে ওর খেয়াল নেই। আর তারপর ওমর নিহালকে ফোন দেয়। নিহাল এসে একটি বেঞ্চে বসে, কথা বলায় ব্যস্ত। তখনই অনুভব করে ওর বাম হাতটা কেউ ধরেছে। নিহাল ঘাড় ঘুরিয়ে বামে তাকাতেই দেখে ভালুকের কস্টিউম পরা একজনের হাতের ক্ষত স্থানে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করছে। হাত কানের কাছে ব্লুটুথের ওপর রেখে আস্তে করে কলের লাইনটা কেটে দেয় নিহাল। অপর পাশে ওমর হ্যালো হ্যালো করতে করতে ফোনের দিকে তাকিয়ে থাকে। নিহাল কপাল ভাঁজ করে ভালুকটির দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। মীরা রক্ত পরিষ্কার করে হাতে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে মীরা মাথা তুলে নিহালের দিকে তাকায়। নিহালের তীক্ষ্ণ নজর তখন মীরার দিকেই ছিল। মীরা আস্তে করে উঠে দাঁড়ায়। 2 পা এগিয়ে বেঞ্চ থেকে ব্যাগ নিয়ে চলে যেতে নিলে নিহাল ডাক দেয়। মীরা থেমে যায়। মনের মধ্যে হালকা ভয় অনুভব করছে। সাহস নিয়ে পেছনে ঘুরে তাকায়। নিহাল ওর পকেট থেকে কিছু টাকা বের করে মীরার দিকে এগিয়ে দেয়। মীরা প্রথমে টাকার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিহালের দিকে তাকায়। নিহাল গম্ভীর স্বরে বলে, নিতে বলে। মীরা ওর মাথা এদিক সেদিক দুলায়, যার উত্তর না। না বলছি। আবার মীরা মাথাটা এদিক সেদিক দুলায়। নিবে নাকি মাথা খুলে ফেলবো? কথাটা শুনে মীরা ওর মাথায় হাত দেয়। ভালুকের মাথা খুললে যে ভেতরে ছেলে নয় মেয়ে আছে সেটা বুঝে যাবে। মীরা চট করে টাকাটা নিহালের হাত থেকে নিয়ে নেয়। নিহাল বাঁকা হেসে বলে, গুড। আগে নয় বেঞ্চে বসে যায় নিহাল। মীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। রিকের কাছে এসে একসাথে শপে ফিরে সেই টাকাগুলো মীরা রিককে দিয়ে দেয়। জিনিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে মীরা। বাসায় আসতে আসতে রাত 9টা বেজে যায়। শেরিনা বেগম আজিজুর রহমান জিজ্ঞেস করেন দেরি হবার কারণ। মীরা টিউশনের বাহানা দেয়। এতে তারা আর কিছু বলে না। মীরা খাবার খেয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসে। দ্য স্নেক লিখে নেটে সার্চ মারতে কিছুক্ষণ আগে ওই ছেলেটার ছবি ভেসে ওঠে। সেখানে ছেলেটির ডিটেলস লেখা ছিল। মীরা এবার বুঝতে পারে ছেলেটি কোনো সাধারণ লোক নয়। দ্য স্নেক গ্রুপের মাফিয়া কিং নিহাল খান, যার জন্য হাতে ও ঘাড়ে ট্যাটু আর্ট করা ছিল। কিছুক্ষণের জন্য মীরা স্তব্ধ হয়ে যায়। এত বড় একজন মাফিয়া কিং এর সাথে দেখা হবে সেটাও জানা ছিল না। 2-1টা ছবি সেভ করে রাখে মীরা। তারপর আস্তে করে ল্যাপটপ বন্ধ করে দেয়। একপাশে কাত হয়ে শুয়ে পড়ে। সামনাসামনি দেখতে ভয়ঙ্কর ছিল না, যতটা নেটের ছবিতে লাগছিল তাকে। আচ্ছা, তিনি মানে নিহাল মাফিয়া কিং হলো কি করে? ডিটেলস পড়ে বুঝলাম তিনি ভালো কাজ করে, বাট মানুষও খুন করে। একা একা বিড়বিড় করতে করতে ঘুমিয়ে যায় মীরা। সকালে ঘুম ভাঙে মিলির ডাকে। আজ লেট করে উঠেছে মীরা। তাড়াতাড়ি উঠে নাক মুখে কোনো রকমে খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মীরা। তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে কলেজে এসে পৌঁছায়। সাইকেল রেখেই ক্লাসরুমের দিকে দৌড় দেয়। স্যার এসে ক্লাস করানো শুরু করেছে। পারমিশন নিয়ে ক্লাসরুমে ঢুকে সিটে গিয়ে বসে। স্যারের লেখা সাদা বোর্ডে লেখাগুলো খাতায় লিখছিল মীরা। তখনই ওর নজর পড়ে বাহিরের দিকে। চোখ জোড়া স্থির করে। নিহাল ওদের কলেজ মাঠ থেকে হেঁটে বাইরে বের হচ্ছে। পরনে সেই হুডিওয়ালা জ্যাকেট। আজ মুখে মাস্ক ছিল, কিন্তু তারপরও মীরা চিনতে কষ্ট হয়নি এটা নিহাল। কিছুক্ষণ পর ওর নজর থেকে আড়াল হয়ে যায়। মীরা ঘাড় এপাশ ওপাশ করে খুঁজছিল, না দেখতে পেয়ে আবারও লেখায় মন দেয়। কলেজ ছুটি হয়েছে। মীরা ব্যাগ কাঁধে নিয়ে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে ক্যাম্পাসের বাইরে আসতে লাগলো। তখনই সেই ছেলেগুলো আজকেও ওর পথ আটকে দাঁড়ায়। মীরা ওদের দিকে তাকিয়ে সরু নিঃশ্বাস টানে। ভয় করছে ওর। সুযোগ বুঝে সাইকেল ফেলেই দৌড় দেয় মীরা। ছেলে 4 জনও ওর পিছু পিছু দৌড়াতে লাগলো। ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ফাঁকা গলিতে ঢুকে দৌড়াতে লাগলো মীরা। ভয়তে শরীর থেকে ঘাম ঝরছে, হাঁপিয়ে উঠেছে। রাস্তার শেষ মাথায় এসে মীরা থেমে যায়। মীরাকে থামতে দেখে ছেলে 4 জনও থেমে যায়। মীরার সামনে হুডিওয়ালা জ্যাকেট ও মাস্ক পরা সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। মীরা চিনতে কষ্ট হলো না যে এটা নিহাল। জোরে জোরে নিঃশ্বাস টানছে মীরা।
নিহালকে দেখে ও কিছুটা স্বস্তি পাচ্ছে। নিহালের নজর ছেলে চারজনের উপর, রগী দৃষ্টি নিক্ষেপ করেছে ওদের দিকে। এক হাত জাগিয়ে 2 আঙ্গুল দিয়ে ছেলেগুলোর দিকে ইশারা করে বলে চলে যেতে। ছেলেগুলো দাঁড়িয়ে থাকার সাহস করেনি, দৌড়ে চলে যায়। মীরা পেছনে তাকিয়ে দেখে ছেলেগুলো চলে গেছে। সামনের দিকে ঘুরে নিহালের দিকে তাকাতেই 2 পা পিছিয়ে যায়, কেন নিহাল চোখের পলকেই ওর খুব কাছে এসে দাঁড়িয়েছিল। আরেক পা পিছিয়ে যেতে নিলেই নিহাল মীরার এক হাত ধরে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে পিঠ মিশিয়ে দেয়। ঘটনায় মীরা বিস্মিত। ধাক্কাটা একটু জোরেই লাগে, যার কারণে মীরা হালকা ব্যথা পায়। নিহাল 1-2 পা ফেলে মীরার সামনে এসে এক হাত মীরার মাথার সামনে রেখে আরেক হাত পকেটে গুজে মীরার মুখের দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলে, এই ফিয়ারফুল গার্ল, এত ভয় পাও কেন? বি ব্রেভ, সাহসী হও ফিয়ারফুল গার্ল। লাস্টের কথাটুকু বলেই চলে যায় নিহাল। মীরা আকস্মিক চোখে তাকিয়ে আছে। এমনভাবে এই কথাগুলো বলবে সেটাও জানা ছিল না। তবে একদিক থেকে নিহাল ঠিকই বলেছে, মীরা আসলেই ভীতু নাম্বার 1ও বলা যায় মীরাকে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে আর সকালের কথা মনে করছে। নিহালের বলা কথাগুলো বারবার ওর কানে বাজছে। ফেয়ারফুল গার্ল, সাহসী হও। মুচকে হাসছে মীরা। তখনই ঘড়িটার দিকে নজর পড়ে। 4টা বেজে গেছে। ব্যাগ কাঁধে নিয়ে টিউশনির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সাইকেল চালাতে চালাতে চলে আসে। 2 ঘন্টা পর টিউশনি শেষ হয়। চলে আসে লাইব্রেরিতে। জিনিয়া তখন বইগুলো গুছিয়ে তাকিয়ে রাখছিল। দরজা খোলার শব্দে ঘুরে তাকাতেই মীরাকে দেখতে পায়। জিনিয়া মীরাকে দেখে মৃদু হাসে। বই রেখে মীরার কাছে এসে হাত ধরে চেয়ার টেনে বসতে দেয়। জিনিয়া টুলে বসতে বসতে বলে, কিছু খাবে মীরা? না, রিক কোথায়? আজ যাবে না আমার সাথে? হ্যাঁ যাবে, রিক একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ মীরা, আমার জন্য। বাকিটা বলার দরকার নেই, থেমে যাও। ধন্যবাদ এর কি আছে? আমি যা করছি তাতে যদি তোমার দোকানের আয় বৃদ্ধি পায় তাহলে ক্ষতি কিসের? কাদার কি আছে বুঝলাম না। কোথায় কাটলাম? এই যে। তুমি অনেক ভালো মীরা। মীরা মুচকি হাসে। কথা বলতে বলতে রিক চলে আসে। আগের দিনের মতো কস্টিউম পরে মীরা ও রিক বের হয়। আজকে রাস্তায় মানুষজন একটু বেশি ছিল। সবাইকে একে একে দোকানের কার্ড ও বাচ্চাদের চকলেটও দিচ্ছে। অনেকক্ষণ পর মীরা কালকে সেই বেঞ্চে এসে বসে। ভালুকের অর্ধেক মাথা খুলে পানি খেয়ে মাথা ঠিক মতো লাগিয়ে নেয়। বাম পাশে ঘুরে পানির বোতল রেখে ডান পাশে ঘুরতেই চমকে যায় মীরা, কারণ নিহাল পায়ের ওপর পা রেখে জ্যাকেটের পকেটে হাত গুজে সানগ্লাস পরে মোড় নিয়ে বসে আছে। মীরা চোখ পিটপিট করে নিহালের দিকে তাকিয়ে আছে। আজ নিহালের মুখে মাস্ক ছিল। নিহাল ওর মাথার টুপিটা ফেলে ঘাড় এদিক সেদিক কাত করে মীরার দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, বাট। মীরা থতমত খেয়ে এপাশ ওপাশ মাথা দুলিয়ে না বলে। নিহাল চোখ সরিয়ে নিয়ে জ্যাকেটের পকেট থেকে একটি সাদা চুইংগাম বের করে মুখে দেয়। হাতে চুইংগামের প্যাকেটটা মুড়িয়ে 2 হাত দূরে থাকা ডাস্টবিনে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে মোড়ানো প্যাকেটটি ডাস্টবিনের ভেতরে গিয়ে পড়ে। মীরা ভ্রু কুঁচকে ফেলে। নিহাল চুইংগাম গালে নিয়ে চিবিয়ে বলে, বসলে বসো, না বসলে চলে যাও, বাট আমার দিকে তাকিয়ে থাকবে না। কিছুটা তীক্ষ্ণ স্বরে বলে নিহাল। মীরা চোখ সরিয়ে নিয়ে উঠে চলে যেতে নিলে নিহাল এক ভঙ্গিতে বসে আছে। ব্যাগ? মীরা নিহালের কথা শুনে বেঞ্চের দিকে তাকিয়ে দেখে ব্যাগ রেখে চলে যেতে নিয়েছিল। হেঁটে এসে ব্যাগ হাতে নিয়ে চলে যাবে, ঠিক তখনই মীরা ব্যাগ হাত থেকে ফেলে নিহালের জ্যাকেট জোরে টেনে ধরে মাটিতে শুয়ে পড়ে। তখনই একটি দ্রুত গতির গুলি ওদের পাশ দিয়ে দূরে গিয়ে দোকানের সাথে লাগে। ঘটনায় নিহাল অবাক নয়, বরং রাগ হচ্ছে ওর। মীরার গায়ের কস্টিউমের ওপর পড়ে নিহাল, তাই ব্যথা পায়নি। নিহাল ঘাড় বাম দিকে ঘোরাতেই একজন ছেলেকে দৌড়াতে দেখতে পায়। দ্রুত উঠে দাঁড়ায় নিহাল। জ্যাকেটের পকেট থেকে সাইলেন্সার লাগানো গুলিটা বের করে ছেলেটির বরাবর তাক করে গুলি ছুড়ে। পিঠে গিয়ে লাগে গুলিটি। পরপর আরো কয়েকটা গুলি ছুড়ে নিহাল। ছেলেটি সেখানেই মারা যায়। নিহাল বামে ডানে তাকিয়ে ওর আরো কোনো লোক আছে কিনা খুঁজছে, কিন্তু আর কাউকেই দেখছে না। তখন ওই রাস্তায় তেমন মানুষজন ছিল না বিধায় ঘটনাটা যে দেখেছে সেই সেখান থেকে দৌড়ে পালিয়েছে। নিহাল পিস্তল জ্যাকেটের পকেটে ঢুকিয়ে পেছনে ঘুরে মাটির দিকে তাকাতে কাউকে দেখতে পায় না। কেউ নেই সেখানে। নিহাল খুঁজছে ভাল্লুকটাকে, যে ওর জীবন বাঁচিয়েছে। এত শর্ট সময়ের মধ্যে কোথায় চলে গেল? আর একটু সামনের দিকে হাঁটতে লাগলো নিহাল।
মীরা দেওয়ালের সাথে চিপা জায়গায় লুকিয়ে আছে। ভয়েতে শরীর অনবরত কাঁপছে, শরীর থেকে ঘাম বের হচ্ছে। তখন চলে আসতে নিলে সামনে তাকিয়ে দেখে নিহালের মাথা বরাবর একজন মুখ ঢাকা লোক গুলি তাক করে রেখেছে। মীরা দিক দিশা হারিয়ে তড়িঘড়ি করে নিহালকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। আর যখন নিহালকে গুলি বের করতে দেখে তখন মীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখন তাড়াতাড়ি করে উঠেই সেখান থেকে সরে এসে দেওয়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর উকি মেরে দেখে নিহাল চলে গেছে, তাই সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে দ্রুত হাঁটা ধরে দোকানের উদ্দেশ্যে। পেটকে রেখে দোকানে চলে আসে। জোরে জোরে হেঁটে এসেছে বিধায় ঘেমে একাকার। কস্টিউম খুলে ঠকঠক করে পানি খেয়ে নেয়। জিনিয়া ওকে এত অস্থির হতে দেখে কারণ জিজ্ঞেস করলে কিছু না বলে বাসায় চলে আসে। বাসায় এসে আগে ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে ট্যাপ ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দেয়। মুখে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে একটু আগের কথা ভাবতে লাগলো। মনে পড়তেই আবারও চোখ মুখে পানির ঝাপটা দিতে লাগলো। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে মীরা। তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে বিছানার উপর বসে। সরু নিঃশ্বাস টেনে ওর ড্যাডের রুমে আসে। আজকে আগেই বলে গিয়েছিল ফিরতে লেট হবে, তাই আজ আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। এসে দেখে ওর চাচু ওষুধ খাওয়াচ্ছে ড্যাডকে। মীরার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। কত ভালোবাসা দু ভাইয়ের মধ্যে। বুড়ো হয়ে গেছে, তারপরও ছোট ভাই বড় ভাইয়ের কত খেয়াল রাখে। ওষুধ খাওয়ার এক পর্যায়ে আজিজুর রহমানের নজর পড়ে দরজার দিকে। মেয়েকে তাকিয়ে থাকতে দেখে বলে, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন, ভেতর আয়। মিজানুর রহমান তার ভাইয়ের কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে মীরা দাঁড়িয়ে আছে। মীরা ভেতরে আসতে আসতে বলে, তোমাদের দুজনকে দেখলে আমার খুব হিংসে হয়। কত ভালোবাসা তোমাদের মধ্যে। এতে হিংসের কি? আরে মা, ভাই তো এমনিই হয়। কিন্তু তারপরেও হিংসে হয় আমার, আর খুব কষ্ট হয়। মীরার মুখ মলিন হওয়া দেখে আজিজুর রহমানের মুখও মলিন হয়ে যায়। মিজানুর রহমান মীরার মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করিস না মীরা, আমি জানি তোর কষ্টটা কোথায়। মীরা কথাটা শুনে আজিজুর রহমানের বুকে মাথা রাখে। আজিজুর রহমান মীরার কাঁধে হাত রেখে বলে, মুখ ভার করে থাকিস না মীরা মা, মুখ ভার করে থাকিস না। আর আমি মিস করি ড্যাড, খুব মিস করি। কথাটা বলতে বলতে মীরার কণ্ঠ ধরে আসে। আজিজুর রহমান চোখ জোড়া আসতে বন্ধ করে নেয়। মিজানুর রহমান আর এক মিনিটও না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ অতিবাহিত হবার পর মীরা ও ড্যাডকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে চলে আসে ড্রয়িং রুমে। খাবার খেয়ে নিজের রুমে চলে আসে। এতক্ষণ নিহালের কথা ভুলে থাকলেও এখন চট করে মনে পড়ে যায় ওর কথা। বিছানায় হাঁটুর উপর থুতনি রেখে কিছুক্ষণ বসে থাকে। দ্য স্নেক গ্রুপ নিহালের সাথে ঘটে যাওয়া ঘটনা ওমরকে বাসায় এসে বলে। ওমর উত্তেজিত কণ্ঠে অনেক কিছুই বলে নিহালকে, কিন্তু নিহালের সেদিকে লক্ষ্য নেই। ও শুধু ভাবছে ওকে বাঁচানোর সেই ভালুকটার কথা। খুঁজে না পেয়ে চলে আসে বাসায়। নিহাল ওমরকে হাতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে বলে। ওমর রুম থেকে বেরিয়ে যায়। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে সে দৃশ্য ভাবছে বারবার। এক চুমুকে খেয়ে গ্লাস রেখে ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিল। দ্য ইগল গ্রুপ ইজি চেয়ারে জোরে জোরে দোল খাচ্ছে জুয়েল আহমেদ। মাথাটা গরম হয়ে আছে। নিহালকে মারতে লোক লাগিয়েছিল যাকে, সে মারা পড়েছে নিহালের হাতে। এখন কি করবে উপায় ভেবে পাচ্ছে না জুয়েল আহমেদ। রিকন এসে জুয়েল আহমেদকে ডাক দেয়। ঝাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে যেতে বলে জুয়েল আহমেদ। রিকন রুম থেকে বেরিয়ে যায়। একের পর এক ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে। মনকে শান্ত ও রাগ নিয়ন্ত্রণ করার জন্য এটা ছাড়া আর ভালো উপায় নেই। সকালে আগের দিনগুলোর মতো কলেজে আসে মীরা। ক্লাস শেষ করে লাইব্রেরিতে আসে বই পড়তে। কিছুক্ষণ বই পড়ার পর লাইব্রেরি থেকে বের হয়। সাইকেল নিয়ে মাঠ দিয়ে যাওয়ার সময় সেদিনের সেই ছেলেগুলোর উপর নজর পড়ে। অদ্ভুত বিষয়, ওদের গালে নাকে লাল লাল দাগ, কারো হাতে আবার ব্যান্ডেজ করা। ওদের সামনে আসতে ছেলেগুলো মীরাকে দেখে মাথা নামিয়ে ফেলে। মীরা ওদের দিকে তাকাতে তাকাতে আগে পা বাড়াচ্ছে। বোঝার চেষ্টা করছে ওদের রামধোলাই দিলটাকে। পরক্ষণে মনে পড়ে নিহালের কথা। মীরা পা দিয়ে সাইকেলের স্ট্যান্ড ফেলে দৌড়ে ওদের কাছে আসে। মুখ দিয়ে কথা উচ্চারণ করার আগেই মীরাকে দেখে ওরা দৌড়। এক দৌড়ে ক্যাম্পাসের বাহিরে। মীরার মুখ মাঝারি আকারের হা হয়ে যায়। ওকে দেখে এইভাবে দৌড়াবার মানে কি বুঝতে পারছে না মীরা। তখনই ওর কানে নিহালের কণ্ঠের স্বর ভেসে ওঠে। ঘুরে তাকাতে নিহালকে দেওয়ালে এক পা উঠিয়ে টেনিস বল হাতে নিয়ে মাটিতে ফেলতে দেখে। বলটি বারবার মাটিতে ফেলে ক্যাচ ধরছে। মুখে মাস্ক ও আগের বেশ। মৃত্যুর ভয় পালিয়ে গেছে ওরা। পেছন থেকে ডেকে মৃত্যু ডেকে এনে না ওদের। কথাটা বলার পরপরই নিহাল বল ক্যাচ করা থামিয়ে মীরার দিকে একবার তাকিয়ে হাঁটা ধরল।
মীরা কপাল ভাঁজ করে নিহালের যাওয়ার দিকে তাকায়। পরক্ষণেই ওর সাথে পা মিলিয়ে হেঁটে প্রশ্ন করছে, আপনি ওদেরকে মেরেছেন কেন? ওদের এভাবে মারলেন? আপনার কি মায়া দয়া নেই? নিহাল থেমে যায়, মীরার দিকে তাকায়। তারপর ওর হাতের বলটা মীরার দিকে ছুঁড়ে মারে। মীরা ধরে ফেলে। নিহাল এবার বলে, এই বলটা কার? আপনার। যদি কেউ বলটা ছিনিয়ে নিতে চায় তাহলে আমার কি করা উচিত? নিশ্চয়ই শাস্তি দেওয়া উচিত। মীরা নিহালের কথার মানে বুঝতে পারে। বুকের হৃৎপিণ্ড টিমটিম করছে। ছোট্ট একটা ঢোক গিলে বল ফেলেই মীরা সাইকেলে চড়ে দ্রুত চালিয়ে সেখান থেকে ছুটে পালায়। নিহালও নজর স্থির করে রাখে মীরার উপর। ঠোঁটে ফুটে ওঠে ঘায়েল করা হাসি। হাঁটতে লাগলো। মনে করতে লাগলো প্রথম মীরাকে দেখার মুহূর্তটা। নিরিবিলি পার্কের একটি বেঞ্চে বসেছিল নিহাল ছদ্মবেশ নিয়ে। সকালের মিষ্টি আবহাওয়ার রেশ কেটে গিয়ে মাথার উপর তখন সূর্যের ঝলমলে রোদ। শাঁসা করে শীতল বাতাস বইছিল চারিদিকে। বড় বড় গাছের পাতাগুলো বাতাসে দোল খাচ্ছে। অনেকেই পার্কে জগিং করতে এসেছিল। নিহালের থেকে কিছুটা দূরে একজন বৃদ্ধ মহিলা ফলের ঝুড়ি নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ হাত ফসকে ফলের ঝুড়িটি মাটিতে পড়ে যায়। চারদিক ছড়িয়ে ছিটিয়ে যায় ফলগুলো। বৃদ্ধ মহিলার চেহারায় তখন ফুটে উঠেছিল এক রাশ বিরক্ত। হয়তো ভাবছে নুয়ে নুয়ে কিভাবে ফলগুলো ওঠাবে এক হাতে। আশেপাশের মানুষগুলো দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। নিহাল সরু চোখে এই দৃশ্য দেখছিল। উঠতে নিলেই তখনই একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি সাইকেল রেখে তাড়াতাড়ি করে ফলগুলো এক এক করে ঝুড়িতে তুলতে লাগলো। নিহালের চোখ জোড়া থমকে যায় মেয়েটির ওপর। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। এত মিষ্টি দেখতে একটা মেয়ে, পুতুলের মতন। একটু পরপর বাতাসের ছোঁয়ায় চুলগুলো কপালের উপর চলে আসছে। ফল কুড়াচ্ছে আর আলতো হাতে চুলগুলো সরিয়ে দিচ্ছে। অদ্ভুত এক মায়া ছড়াচ্ছে ওর চেহারা দিয়ে। সব ফল কুড়ানো শেষ করে ঝুড়িটি বৃদ্ধ মহিলার হাতে তুলে দিল। মহিলাটি মেয়েটির মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটি হেসে চলে যায় সাইকেল নিয়ে, কিন্তু নিহালের নজর তখনও ওই দিকেই আটকে ছিল। ঘুরে সামনে তাকাতেই হারিয়ে ফেলে মেয়েটিকে। তখন থেকে নিহালের মনের মধ্যে মেয়েটির প্রতি ক্ষুদ্র ভালোবাসা বিন্দু বিন্দু কণার মতো জমতে শুরু করে। মেয়েটিকে খুঁজতে থাকে। অনেক কলেজেই মেয়েটিকে খোঁজ করে। আর সেদিন নিহাল প্রথম ওই ছেলেগুলোর কাছ থেকে মীরাকে বাঁচায়। ওকে দেখে ছেলেগুলো পালিয়ে যায়। নিহাল ভেবেছিল ওরা শুধরে যাবে। পরের দিন নিহাল মীরার কলেজে এসে মীরার সম্পর্কে সব জানতে পারে। ওর নামটাও তখনই জেনে নেয়, মীরা। কলেজ ছুটি হওয়ার অপেক্ষায় ছিল নিহাল। তখনই দেখতে পায় বদমাস ছেলে 4 জন ওর পিছু ছাড়েনি। তাই সেদিন ওর লোক দিয়ে ইচ্ছে মতো পিটায়। এখন পুরো সোজা হয়ে গেছে ছেলেগুলো। বডিগার্ড দরজা খুলে দেয়। নিহাল বাড়িতে প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়। মীরা সাইকেলটা কোনো রকম রেখে বাসার ভেতরে চলে আসে। নিহালের বলা কথাটা যতবার মনে পড়ছে ততবারই মাথা চক্কর দেওয়ার উপক্রম হয়েছে। ওর মনের মধ্যে একটি কথাই নাড়া দিচ্ছে, ভালুকের কস্টিউম পরা লোকটি যে ও, সেটা কি জানে? উত্তেজিত হয়ে রুমে পায়চারি করছে। ক্ষণে ক্ষণে অস্থিরতা গ্রাস করে নিচ্ছে। কিভাবে জানবে সত্যিটা? আইডিয়া খুঁজে পায় মীরা। বুক সাপে যাবে। আজকেও কস্টিউম পরে রাতে বের হবে, আর সেই বেঞ্চে গিয়ে বসবে। দ্য স্নেক গ্রোভ। ভাই, আমি আপনাকে বাইরে যেতে নিষেধ করেছিলাম, আপনি তারপরও বাইরে যাচ্ছেন। নিহাল কোনো কথা বলছে না। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ভাই, আমি কিছু বলছি। শুনতে পেয়েছি, তুমি এখন আসতে পারো। গম্ভীর স্বরে বলে। ওমরের মনটা খারাপ হয়ে যায়। মন মলিন করে রুম থেকে বেরিয়ে যায়। রাতে। মীরা, আজকে তোমার যাওয়ার দরকার নেই। আজ রিকের সাথে রিমন যাবে। প্লিজ জিনিয়া, আমাকে না করো না। জাস্ট একটা দিন যাব, শুধু আজকেই। নো ডু। প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে, যাও, বাট আজকেই লাস্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, লাস্ট। মীরা খুশি মুডে বলে। জিনিয়া মীরার ভাবভঙ্গি বুঝতে পারছে না। মীরা কস্টিউম পরে রেডি হয়ে নেয়। রিককে সাথে নিয়ে আগের ন্যায় সব থেকে বের হয়। মীরা প্রথমে কিছু বাচ্চাদের সাথে খেলা করে, তারপর সেই বেঞ্চে এসে বসে। বুকের মধ্যে হালকা ভয় কাজ করছে। কিছুক্ষণ বসার পরপরই নিহাল হনহন করে কোত্থেকে এসে চট করে বেঞ্চে বসে পড়ে। নিহালকে বসতে দেখে মীরার বুকে ধুকপুকানি আরো বেড়ে যায়। উঠে চলে যেতে নিলেই নিহাল গাম্ভীর্য স্বরে বলে, কালকে কোথায় পালিয়ে গিয়েছিলে? মীরা থেমে যায়, কিন্তু নিহালের কথার উত্তর দেয় না। উত্তর না পেয়ে নিহাল রাগী কণ্ঠে বলে, টেল মি। মীরা ঘামছে, ভয়ে কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে আছে। নিহাল উঠে দাঁড়ায়। মীরার মুখোমুখি দাঁড়িয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে,
তুমি বোবা? মীরা কথাটা শুনে তাড়াতাড়ি করে মাথা উপর নিচ দোলায়, যার উত্তর হ্যাঁ। নিহাল শান্ত কণ্ঠে একটি টাকার বান্ডিল ওর দিকে এগিয়ে দিয়ে বলে, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে দিলাম। মীরা ছোট ঢোক গিলে দুপাক পিছিয়ে যায়, যার উত্তর নিহাল বুঝে নেয়। নিহাল চোখ জোড়া বন্ধ করে নিয়ে চোখ খুলে সেখানের ডাস্টবিন বরাবর ছুঁড়ে মারে বান্ডিলটি। তারপর পা উঠিয়ে বসে পড়ে বেঞ্চে। মীরা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। নিহাল ডোন্ট কেয়ার ভাব নিয়ে চুইংগাম চিবোচ্ছে। মীরা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নিহালের কোনো প্রতিক্রিয়া না দেখে চলে যায়। নিহালও কিছুক্ষণ পর চলে যেতে নিলে বেঞ্চে একটি গোলাপি রঙের কার্ড দেখতে পায়। নিহাল হাতে নিয়ে কার্ডের উপর কলমের কালিতে লেখা অক্ষরটি পড়ে, ভাল্লুমি। নিহাল কার্ডটা সেখানে রেখে চলে যায়। মীরা বাসায় এসে দরজাটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস টানে। আমার ধারণা ভুল ছিল। নিহাল খান জানে না ভাল্লুকের কস্টিউম পরা মানুষটি আমি। এক দিক থেকে বেঁচে গেছি, কিন্তু এই নিহাল ভাবতে চায় না ওর কথা। ব্যাগ রেখে ঘুমের পিল খেয়ে শুয়ে পড়ে। নিচ থেকে ডিনার আগেই করে এসেছিল। সকালে যথারীতি আগের দিনগুলোর মতো কলেজে আসে। আজকে থেকে ফুল ক্লাস শুরু হয়েছে মীরার। কলেজ ছুটি হয় 1টার দিকে। মীরা সাইকেল নিয়ে কলেজের পাশে মিনি পার্কটিতে আসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। সাইকেলের হ্যান্ডেল ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মীরা। কলেজের এই মিনি পার্কটি মীরার খুব ভালো লাগে। প্রায় সময় মীরা এখানে এসে বসে বই পড়ে, সময় কাটায়। স্নিগ্ধ বাতাস এসে মীরার খোলা চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। মীরার মনটা ফুরফুরা হয়ে যায়। ঠোঁটে হাসি ফুটিয়ে এক হাত দিয়ে চুলগুলা সরিয়ে কানের কাছে গুজে নিল। দূর থেকে একজোড়া চোখ মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে মীরার দিকে। মীরার মুখে মিষ্টি হাসিটা দেখে তার ঠোঁটের কোণেও হাসির রেখা প্রতিফলিত হয়। হঠাৎ করে মীরা থেমে যায়। মীরার সামনে একটি ফুটফুটে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে বেশ কিউট। বয়স 5 কি 6 বছর হবে। মীরা বাচ্চাটিকে দেখে মুচকি হাসে, কিন্তু বাচ্চাটি হাসে না। গম্ভীর মোড় নিয়ে মীরার দিকে একটি গোলাপ ফুল ও একটি সাদা কাগজ এগিয়ে দেয়। মীরার কপাল এবার কুঁচকে যায়। মীরা চারপাশে তাকিয়ে আশেপাশের মানুষজনদের দিকে একবার তাকিয়ে নিল। তারপর আবার বাচ্চাটির দিকে তাকায়। বাচ্চাটি তখনও হাত উপরের দিকে ধরে আছে। মীরা নেওয়ার আশা করছে। মীরা একবার ভাবছে নিবে, আর একবার ভাবছে নিবে না। মনকে স্থির করে হাত থেকে কাগজ ও গোলাপ ফুলটি নিল। কিন্তু অবাক করার বিষয়, কাগজে কিছুই লেখা নেই। পুরো কাগজ ফাঁকা। এপাশ ওপাশ উল্টিয়েও কোনো লেখা পেল না। মীরা সাইকেলের স্ট্যান্ড ফেলে বাচ্চাটির দিকে ঝুঁকে মৃদু হেসে জিজ্ঞেস করে, বাবু, তোমাকে এটা কে দিয়েছে? বাচ্চাটি ও ডান হাতের ইশারায় দূরে একটি গাছের দিকে ইশারা করে। মীরা সেদিকে তাকায়। দেখে নিহাল আগের বেশে গাছের সাথে একটা পা ঠেস করে পিঠ ঠেকিয়ে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। মুখে ছিল কালো মাস্ক। নিহালকে দেখা মাত্রই মীরার মনের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ঘামতে শুরু করে মীরা। কিসের কাগজ, কিসের ফুল ফেলে রেখে মীরা সাইকেলে চেপে পড়ে সেখান থেকে ছুটে পালায়। নিহালের মুখে বাঁকা হাসি। ঘাড় হালকা কাত করে মীরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। অনেকটা দূরে এসে পড়ে মীরা। আর কিছুটা দূরেই ওদের বাড়ি। মীরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য শর্টকাট পথ অবলম্বন করে। এই গলি থেকে পাশের গলিতে মোড় ঘুরতে মীরা সাইকেলে জোরে ব্রেক কষে। গাল বেয়ে এক ফোঁটা ঘাম গলা দিয়ে গড়িয়ে নামছে। মীরা ঘেমে একাকার। হার্টও তখনও টিমটিম করছে। এই মুহূর্তে সামনে লোকটিকে দেখে টিমটিম করা আরো দ্বিগুণ বেড়ে গেছে। ওর থেকে 10-12 হাত দূরে একটি লাল রঙের কারের সাথে হেলান দিয়ে 2 হাত বগল দাবা করে দাঁড়িয়ে আছে নিহাল। ঘায়ল করা চোখ ও ঠোঁটে হাসি ফুটে আছে। মীরার পা যেন চলছে না। সাইকেল ঘুরিয়ে অন্য পাশ দিয়ে যাবার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। ভেতর থেকে নিঃশ্বাসের ফোঁস-ফোঁস শব্দ আসছে। মীরা কোনো রকম সাইকেলটা ঘুরিয়ে দ্রুত গতিতে চালাচ্ছে। ওর কাছে মনে হচ্ছে সাইকেল নয়, বাইক চালাচ্ছে। কিন্তু এত জোরে চালিয়েও লাভ কি? নিহাল ওর গাড়ি নিয়ে মীরার পাশ দিয়ে চালাচ্ছে। মীরা একবার তাকিয়ে চোখ সরিয়ে আরো জোরে চালাতে লাগলো। নিহাল এক হাত দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে ঠোঁট দিয়ে শেষ বাজাচ্ছে আর গাড়ি চালাচ্ছে। নিহালের এমন লুকের উপর সব মেয়েরাই ক্রাশ। আর মীরা কিনা নিহালের কাছ থেকে পালাচ্ছে। কিছুক্ষণ বরাবর গাড়ি চালিয়ে নিহাল দ্রুত আগে গিয়ে গাড়ি বেঁকে দাঁড় করায়। রাস্তার পথ আটকে যায়। মীরা 2 হাত দিয়ে জোরে ব্রেক কষায়। তারপরও সাইকেলের চাকা নিহালের গাড়িতে প্রায় ছুঁই ছুঁই। নিহাল বাঁকা হাসে মীরা চোখের দিকে তাকিয়ে। মীরা জোরে জোরে নিঃশ্বাস টানছে। শেষ পর্যন্ত নিহালের কাছে হেরে গেল। নিহাল ওর মুখের মাস্ক খুলে রেখে অপর পাশ থেকে নেমেই মীরার কাছে আসতে লাগলো।
মীরা সাইকেল রেখে পেছনে যেতে লাগলো। এই মুহূর্তে দৌড় দেওয়া দরকার মীরার, কিন্তু এতক্ষণ সাইকেল চালানোর পর পা আর যেন চলতেই চাইছে না ওর। নিহাল পকেটে হাত গুজে ঠোঁটে মুচকি হাসি রেখে এক পা দুপা করে মীরার দিকে এগোচ্ছে। মীরা পেছন দিক ফিরে পিছিয়ে যাচ্ছে, আরেক কদম এগোলেই দেওয়ালের সাথে মিশে যাবে। নিহাল ওর পকেট থেকে এক হাত বের করে মীরার কপালে রেখে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে দেয় মীরাকে। দেওয়ালের সাথে মীরার পিঠ ঠেকে যায়। পিঠ ঠেসে যাওয়ায় মীরা কপাল ভাঁজ করে ফেলে। নিহাল এক হাত মীরার মাথার পাশে রেখে ঘাড় কাত করে কিছুটা ঝুঁকে ও চেহারার দিকে তাকায়। মীরা এতটা জোরে নিঃশ্বাস টানছিল যে নিহাল মীরা নিঃশ্বাস গুনতে পারছে। ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। নিহাল নেশা ভরা কণ্ঠে মৃদু স্বরে বলে, হ্যাঁ লিটল প্রিন্সেস, আমার কাছ থেকে পালাচ্ছ কেন? মীরা চুপ। রিমেম্বার, আমি হিংস্র, বাট তোমার জন্য আমি প্রিন্স চার্মিং। মীরা নিহালের চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। কিছুক্ষণের জন্য মীরা ও নয়নজোড়া স্থির করে নেয় নিহালের ঘায়েল করা চোখের উপর। নিহাল মীরার কানের কাছে ঝুঁকিয়ে ফিসফিস করে বলে, নেক্সট টাইম তোমার এই ভীতু ফেস নিয়ে আমার সামনে আসবে না, ওকে? ইউ গো নাও। কথাটা শুনে যেন মীরা হাঁপ ছেড়ে বাঁচল। দৌড়ে সেখান থেকে সাইকেল নিয়ে ছুটতে পালায়। নিহাল ওর সেখান থেকে চলে আসে। একটু আগে নিহালের বডিগার্ডরা কিছুক্ষণের জন্য রাস্তা থেকে মানুষজনের চলাচল বন্ধ করে দিয়েছিল। নিহাল চলে যাওয়ার পর মানুষজন আগের মতো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। মাহিরা সাইকেল ফেলে রেখে এক দৌড়ে রান্নাঘরে আসে। ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে পানি পান করতে থাকে। শিরিনা বেগম রান্নার কাজ বাদ দিয়ে মীরার দিকে সরু চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করছেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। মীরা হঠাৎ করে এভাবে বাসায় ফিরে পানি পান করছে কেন? আজ কয়দিন যাবৎ তিনি লক্ষ্য করেছেন মীরা কেমন উদাস হয়ে কিছু একটা ভাবে, আর রাতেও কোচিং থেকে দেরি করে ফিরে। কারণ জিজ্ঞেস করলে বাহানা দিয়ে এড়িয়ে যায়। কথাগুলো ভাবতে ভাবতেই তিনি মীরাকে জিজ্ঞেস করলো কেন সে হাঁপাচ্ছে। মীরা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, একটি পাগলের দৌড়ানি খেয়েছিলাম তাই। কথাটা বলতে বলতে মীরা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মীরা জানা আছে সেখানে দাঁড়ানো মানে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া, যার উত্তর ওর কাছে নেই। রুমে এসে আগে শাওয়ার নেয়। একটু আগে নিহালের বলা কথাগুলো ভুলতে চায় মীরা, কিন্তু বারবারই ঘুরে ফিরে নিহালের সেই নেশা জড়ানো কথাগুলো ওর কানে প্রতিধ্বনি হচ্ছে। বই নিয়ে টেবিলে পড়তে বসে। পড়ার মাঝখানেও উকি দিচ্ছে নিহালের বলা কথাগুলো। বই রেখে ফোন নিয়ে বিছানায় বসে গেম খেলার জন্য। যে মেয়ে কিনা গেমের দিকে ফিরেও তাকায় না, সে আজ গেম খেলতে বসেছে। অবাক করার বিষয়, কিন্তু লাভ কি? ঘুরে ফিরে নিহালের ঘায়েল করা হাসি, নেশাতুর দৃষ্টিতে তাকানো বারবার উকি মারছে মনে। ফোন বিছানার উপর ছুঁড়ে মারে। মাথার চুল টেনে রাগ নিয়ে বলে, ভুলতে চাই আমি ওই পাগল চার্মিংটাকে। কেন বারবার ওর কথা মনে পড়ছে? ধপ করে বিছানায় শুয়ে পড়ে মীরা। উপর হয়ে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে টেরও পায়নি। দ্য স্নেক গ্রুপ। ওয়াশরুমে দুহাত দেওয়ালের সাথে ঠেস দিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে নিহাল। চোখ জোড়া বন্ধ করে মীরার কথায় ভাবছে। মীরার ভয়জড়িত ফেসের কথা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে ওর। শাওয়ার বন্ধ করে টাওয়াল পরে বের হয় ওয়াশরুম থেকে। হাত দিয়ে চুল নাড়াচাড়া করতে করতে ল্যান্ডলাইনে ফোন দিয়ে সার্ভেন্টকে ওয়াইনের বোতল নিয়ে আসতে বলে ওপরে। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করতে করতে ছেলে সার্ভেন্টটি দরজা নক করে। নিহাল জোরে বলে, কাম। দরজা ঠেলে ভেতরে এসে গ্লাসে ওয়াইন ঢেলে ট্রেটি নিহালের সামনে ধরে মাথা নিচে করে রাখে সার্ভেন্টটি। নিহাল শার্ট গায়ে পরে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিয়ে ট্রেতে রেখে দেয়। তারপর বোতাম লাগাতে লাগাতে বলে, ওমরকে আমার রুমে আসতে বলো। আউট। মাথা নিচের দিকে দুলিয়ে রুম ত্যাগ করেন সার্ভেন্ট। কিছুক্ষণ পর ওমর রুমে আসে। ভাই আমাকে ডেকেছেন? বলেন ভাই। বডিগার্ডকে গাড়ি বের করতে বলো। জি বলছি। তুমিও যাবে আমার সাথে। ওকে। ওমর রুম থেকে বের হয়। 10 মিনিট পর নিহাল ড্যাশিং লুক নিয়ে সাদা শার্ট ও কালো প্যান্ট পরে। শার্টের হাতা ফোল্ড করতে করতে বাড়ি থেকে বের হয়। গাড়ির দরজা আগে থেকে খুলে রেখেছিল বডিগার্ড। গাড়িতে উঠে বসে নিহাল। ওমর ওর পাশে বসে আছে। উৎসুক চোখে তাকিয়ে কিছু বলার আগে নিহাল বলে, দ্য ইগল গ্রুপ জুয়েল আহমেদের বাড়ি যাব। গাড়ি স্টার্ট দিতে বলো। কিন্তু ভাই একা। ডোন্ট টক। গাড়ি চালাও। গাড়ি বের হয়ে যায় বাড়ি থেকে। টানা 3-4 ঘন্টা পর দ্য ইগল গ্রুপ জুয়েল আহমেদের বাড়িতে এসে পৌঁছায় নিহালরা। বাড়ির বডিগার্ডরা
গাড়ির ওপরের দ্য স্নেক গ্রুপ লেখা দেখে বুঝে যায় এরা কারা। সব বডিগার্ডরা বন্দুক তাক করে ধরে নিহালের গাড়ির দিকে। ওদের বলো আমি জুয়েল আহমেদের সাথে কথা বলতে এসেছি। ভাই কথা বলতে চাই তোমাদের বস জুয়েল আহমেদের সাথে। বডিগার্ডটি কথাটা শুনে পকেট থেকে ফোন বের করে জুয়েল আহমেদের ফোনে কল দেয়। জুয়েল আহমেদ রিসিভ করে। বলো। বস, দ্য স্নেক গ্রুপের লিডার নিহাল খান এসেছে, আপনার সাথে কথা বলতে চায়। ভেতরে আসতে দাও ওকে, আমি ওর সাথে কথা বলতে চাই। বন্দুক নিচের দিকে নামিয়ে ফেলে বডিগার্ডটা। ফোন কেটে অন্য বডিগার্ডদের বলে দরজা খুলে দিতে। ওমর গাড়িতে উঠে বসে। দরজা খুলে দিতে গাড়ি ভেতরে প্রবেশ করে। ওমর গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়। নিহাল গ্লাসেস পড়তে পড়তে গাড়ি থেকে নেমে আসে। হেঁটে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা উঠিয়ে বসে। ওমর তার অপর পাশে সোফায় বসে আছে। মনের মধ্যে ভয় কাজ করছে। এতদিন তোর সাপ আর ঈগল দূর থেকে যুদ্ধ করেছে, আর আজ মুখোমুখি হবে। কি হয় আল্লাহই জানে। কিছুক্ষণ পরে জুয়েল আহমেদ সিঁড়ি দিয়ে নিহালকে ওয়েলকাম বলতে বলতে নিচে নেমে আসে। হঠাৎ স্নেক নিজে থেকেই ঈগল বাড়িতে এসেছে, কোনো কারণে নাকি? নিষেধ আছে? নো মিস্টার নিহাল খান, বাট নিশ্চয়ই আপনি কোনো উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছেন। অবশ্যই। তো সেই উদ্দেশ্য কি আমাকে মারার? রুকুজকে বলে জুয়েল সাহেব। নিহালের ঠোঁটের হাসিটা আর একটু চওড়া হয়, যা ধরুন জুয়েল আহমেদের বুঝতে অসুবিধে হলো না উদ্দেশ্য এটাই। জুয়েল আহমেদ তার পেছন থেকে পিস্তল বের করে নিহালের দিকে তাক করে। ক্ষিপ্ত কণ্ঠে দাঁড়িয়ে বলে, তুই কি মনে করেছিস তুই আমার বাসায় এসে আমাকে মেরে সহজেই জান নিয়ে ফিরে যাবে? আমি বেঁচে থাকতে এটা হবে না। তাহলে তোকে মরতেই হবে, আমার কথা যে রাখতে হবে আমায়। কথাটা শুনে জুয়েল আহমেদ ট্রিগার চেপে গুলি ছুড়ে নিহালের দিকে। পাশে চেপে যায় নিহাল। চটজলদি করে নিহাল ওর প্যান্টের পেছন থেকে গুলি বের করে ট্রিগার চেপে দেয় জুয়েল আহমেদের মাথা বরাবর। আস্তে করে পেছনের দিকে সোফায় ঢলে পড়ে জুয়েল আহমেদ। মারা যান তিনি। বডিগার্ডরা গুলির শব্দ শুনে বাড়ির ভেতরে হুড়মুড় করে প্রবেশ করে। নিজেদের বসকে মারা যেতে দেখে নিহাল আর ওমরের দিকে গুলি ছোড়ার আগে নিহাল ওমর গুলি ছুড়ে বডিগার্ডদের দিকে। গুলি খেয়ে লুটিয়ে পড়ে 4-5 জন বডিগার্ড। আরো কিছু বডিগার্ড ভেতরে এসে ওদের দিকে গুলি ছুড়তে নিলে নিহাল একটি রিমোট বের করে। ঘাড়ে হাত রেখে এদিক সেদিক কাত করে বলে, আর একটা গুলির শব্দ আসলে রিমোটে চাপ দিব, তারপর বুম। বডিগার্ডরা ঘাবড়ে যায়। চেহারায় ফুটে উঠে ভয়ের রেশ। নিহাল হাতের ইশারায় বন্দুক নিচে ফেলতে বলে। বডিগার্ডরা বন্দুক নিচে ফেলে দেয়। নিহাল হিরো লুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিতে গাড়িতে উঠে বসে। ওমর নিহালের ডান পাশে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বোমের প্ল্যান নিহাল কিভাবে করলো আর কখনই বা করেছে? আসার আগে নাকি পরে? কিন্তু নিহাল তো ওর সাথেই ছিল, ভাবছে ওমর। মাথা কাজ করছে না ওর। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিহাল ওর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটি সিগারেট মুখে নিয়ে সেই রিমোটটা হাতে নিল। সামনের বাটনের সিলটা উঠিয়ে ফেলে দিয়ে বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিতে আগুন বের হলো। সিগারেট জ্বালিয়ে ধোয়া মুখ থেকে বের করতে লাগলো নিহাল। ওমর পুরো বলদ হয়ে গেছে। নিহাল লাইটারটা ওমরের দিকে ছুঁড়ে মারল। ওমর ক্যাচ ধরে চোখ পিটপিট করে লাইটারটার দিকে তাকিয়ে ভালো করে দেখতে লাগলো। আসলেই এটা একটি লাইটার। এবার নিহালের দিকে তাকায়। নিহাল সিগারেটের ধোয়া মুখ থেকে বের করে বলে, শত্রুকে দুর্বল করতে হলে শত্রুর দুর্বলতা কোথায় সেটা আগে তোমায় জানতে হবে, তাহলেই তুমি তোমার লক্ষ্যে সফল হতে পারবে। জুয়েল আহমেদের একমাত্র ছেলে জাবেদ আহমেদ তার বাবার মৃত্যুর খবর শুনে কানাডা থেকে দুবাই ব্যাক করে আজ। এয়ারপোর্ট থেকে গাড়ি সোজা জুয়েল আহমেদের ভিলায় এসে থামে। গাড়ির দরজা খুলে দিতেই স্যুট বুট চোখে সানগ্লাস পরা একটি ইয়াং যুবক নেমে আসে। এটি জুয়েল আহমেদের ছেলে জাবেদ আহমেদ। তার সাথে দুজন বিদেশি লেডিও গাড়ি থেকে নেমে পড়ে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই একটি কাচের চারকোনাচে বাক্সতে তার বাবার মৃতদেহ দেখতে পায়। জাবেদ হাঁটু গেড়ে বসে চোখে সানগ্লাস খুলে ডান হাতটি আস্তে আস্তে তার বাবার গালের কাছে নিতে লাগলো। গাল স্পর্শ করার আগেই জাবেদ হাত গুটিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলে। আশেপাশের বডিগার্ডরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই বিদেশি মেয়ে দুটি জাবেদের দুপাশে দাঁড়ানো। কিছুক্ষণ পর জাবেদ চোখ মেলে তার বাবার দিকে ক্ষোভ নিয়ে তাকায়। উঠে দাঁড়াতে বডিগার্ডরা একটি সোফা এগিয়ে দেয় তার দিকে। জাবেদ সোফায় পা উঠিয়ে বসে। ওর সামনে ছোট সেন্টার টেবিল রাখে বডিগার্ড। সেখানে ল্যাপটপে সিসি ক্যামেরার ফুটেজ জাবেদ দেখতে লাগলো।
যখন তার বাবাকে নিহাল মেরেছিল তার ফুটেজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখল। ভিডিও শেষ হবার সঙ্গে সঙ্গে ওর বাবার বডিগার্ডদের একের পর একজন করে গুলি করে মেরে দিল। রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, ইউ বিচ, তোরা থাকতেও আমার ড্যাডিকে তারই বাড়িতে ঢুকে খুন করে যায়, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। লাস্টের কথাটা জোরে হুঙ্কার দিয়ে বলে মৃত লোকগুলোর গায়ে অনবরত গুলি করতে লাগলো। এক পর্যায়ে সোফায় বসে একটি সিগারেট মুখে দিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে বলে, ইউ হ্যাড টু ডাই নিহাল। দ্য স্নেক গ্রুপ। নিহাল রেডি হচ্ছে বাহিরে যাওয়ার জন্য। ওমর দরজায় নক করে রুমে প্রবেশ করে বলে, ভাই, জাভেদ কানাডা থেকে ফিরে এসেছে। গুড। ওমর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। নিহাল তো এটাই চেয়েছিল, বড় ঈগলকে মারতেই ছোট ঈগল এসে হাজির। ওমর কিছু বলতে চায় নিহালকে, কিন্তু নিহালকে যাই বলুক না কেন নিহাল ওর কথা কানে তুলে না, নিজের মন মর্জির মতোই চলে। নিহাল মুখে মাস্ক পরে বাহিরে বের হতে নিলে ওমর জিজ্ঞেস করে, ভাই কোথায় যাচ্ছেন? নিহাল থেমে যায়, কিন্তু পেছনে ফিরে না তাকিয়ে বলে, দ্য ডেস্টিনেশন ইজ দ্য সেম। বলে চলে যায় নিহাল। মীরার কলেজ ছুটি হয়েছে, আজ সাইকেল আনা হয়নি। সকালে আসার সময় মিজানুর রহমান কলেজে এগিয়ে দিয়ে গেছে তার গাড়িতে করে। যাওয়ার সময় ট্যাক্সিতে করে যেতে হবে সেটা ভেবে মীরার বিরক্ত লাগছে। ব্যাগ কাঁধে, হাতে 2টা নোটবুক, বুকের সাথে মিশিয়ে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। মীরা লাইব্রেরিতে যাবে, ঠিক তখন উপর থেকে কেউ নিচে নামছিল। মীরা মাথা নিচু করে রাখার কারণে সেই ব্যক্তিটিকে দেখতে পারেনি। মীরার সামনে পা বাড়াতে লোকটি ওর সামনে স্ট্রেট হয়ে দাঁড়ায়। মীরা চোখ তুলে সামনে তাকিয়ে মাস্ক পরা ব্যক্তিটির চোখ দেখে চিনতে পারে কে সে। মীরা চেহারার রং নিমিষেই পাল্টে যায়, বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। চেহারায় এসে ভর করে এক গাদা ভয়। আশেপাশে তখন কাউকেই দেখা যাচ্ছিল না। নিহালের হাত তখন পকেটে গুজা ছিল। নিহাল 1 পা ফেলে সামনে এগোয়। মীরা বড় 2 পা ফেলে পেছনে চলে আসে এবং দেওয়ালের সাথে মিশে যায়। নিহাল মীরার সামনে এসে ওর পকেট থেকে হাত বের করে। মীরার মাথা পুরো নিচু করে ফেলে। নিহাল দেওয়ালে 2 হাত রাখে, ওর মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে মীরার চোখের দিকে তাকায় এবং স্লো ভয়েসে বলে, প্রিন্সেস, তোমার প্রিন্স চার্মিংকে গুড মর্নিং বলো। কথাটা শুনেও মীরা চুপ করে আছে। কিসের গুড মর্নিং? ভয়ে মীরার হাত পা কাঁপাকাঁপির পর্যায়ে। গুড মর্নিং বলা তো দূরের কথা। নিহাল মীরার মাথায় ওর মাথাটা আস্তে করে ছোঁয়ালো, বলে, Will you go on a date with me? মীরা কথাটা শোনা মাত্র নিহালের দিকে চোখ বড় করে তাকায়। হাতের নোটগুলো মাটিতে ফেলে দিয়ে নিহালের মুখের মাস্ক ধরে টেনে খুলে নেয়। স্পাইক করা চুলগুলো জোরে জোরে টানতে টানতে চিৎকার করে বলে, মাফিয়ার বাচ্চা, তোর খুব ডেট করার শখ হয়েছে আমার সাথে। আমারে ভালোবাসিস মানে ভালোবাসিস, তোর ভালোবাসা আজ বের করব। ডেটে নয়, আজ তোরে ডেটে পাঠাবো। জুনা নাহিল। এই জেলেন প্রিন্সেস, কোথায় হারিয়ে গেলে? মীরার মুখের সামনে তুড়ি মেরে বলে নিহাল। মীরা কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। তার মানে এতক্ষণ ছোটখাটো স্বপ্ন দেখছিল। চোখের পাতা 2 বার ফেলে নিহালের দিকে তাকাতেই চট করে নিহালকে 1 হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে ক্যাম্পাসের মাঠ দিয়ে দৌড়ে বের হতে লাগলো। নিহাল কলেজের করিডোরের সামনে দাঁড়িয়ে মীরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে ছিল টেডি হাসি, যেটা মাস্কের ওপর থেকে বোঝা যাচ্ছিল না। মীরা ট্যাক্সিতে উঠে বাসায় চলে আসে। বাসায় এসে আগেই রুমে এসে টেবিলের ওপর নোট রেখে ব্যাগ কাঁধ থেকে ফেলে বিছানায় ধপ করে বসে পড়ে। ঘেমে গেছে পুরা। আজকেও নিহালের দৌড়ানি খেয়েছে বলা যায়। বুকে হাত রেখে নিহালের ডেটের কথা ভাবতেই বুক চিনচিন করছে। ধ্যাত বলেই টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে আসে। দ্য ইগল গ্রুপ। জুয়েল আহমেদের লাশ দাফন করা হয়েছে। জাভেদ হলরুমের সোফায় মাথা সোফার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ওর পাশে এসে 2জন বিদেশি তরুণী বসেছিল। একজন বডিগার্ডের সে জাভেদের সামনে দাঁড়িয়ে বলে, বস, স্যারের দাফনের কাজ শেষ। পরশুদিন মিলাদের আয়োজন করো, সব গেস্টদের ইনভাইট করো। ওকে বস। আর হ্যাঁ, স্নেক গ্রুপের নিহাল খানকে সবার আগেই ইনভাইট করো। জি বস। বডিগার্ডটি চলে যায়। একজন তরুণী জাভেদের হাতে একটি মদের গ্লাস এগিয়ে দিল। জাভেদ মদের গ্লাসটি হাতে নিয়ে খেতে লাগলো। রাতে মীরা আজকেও জিনিয়ার সাথে দেখা করার জন্য শপে আসে। আজ বেশিক্ষণ বুকশপে বসে না, তাড়াতাড়ি বিদায় নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। সাইকেল ছাড়াই আজ বের হয়েছে।
আসার সময় ট্যাক্সিতে আসলেও এখন হেঁটে হেঁটে বাসায় যাবে বলে ঠিক করে মীরা। সব থেকে অনেকটা দূরে এসেছে হেঁটে। আরেকটু দূর যাওয়ার পর আকাশ থেকে আতশবাজি ফোটানোর শব্দ আসতে লাগলো। মীরার কাছে আতশবাজি ফোটানোর দৃশ্য দেখতে খুব ভালো লাগে, তাই সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদবিহীন আকাশে আতশবাতি ফুটে চারদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরা। হঠাৎই কারো কণ্ঠের স্বর ওর কাছে ভেসে আসে। প্রিন্সেস। মাথা নিচের দিকে নামিয়ে সামনে তাকায়। নিহালকে একটি গাছের সাথে হেলান দেওয়া অবস্থায় দেখতে পায় মীরা। মীরা কপাল ভাঁজ করে তাকিয়ে থাকে। নিহাল গম্ভীর কণ্ঠে মীরার উদ্দেশ্যে বলে, রাস্তায় একা একা হাঁটছো কেন? তোমার ক্ষতি করতে এসে শেষে যদি তার জানটা চলে যায় তখন দায়ী কে থাকবে? মীরা নিহালের কথার মিনিং বুঝতে পারে, তাই তাড়াহুড়ো করে সামনে থেকে আসা ট্যাক্সিটি থামিয়ে উঠে বসে। ট্যাক্সি চলতে শুরু করে। নিহাল বাঁকা হাসে মীরার কাণ্ড দেখে। নিহালের সামনে থেকে গাড়ি সরে আসতেই মীরা দীর্ঘশ্বাস ছাড়ে। এই একটি লোক যাকে দেখতেই আমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ হয়ে যায়। জানি না মাফিয়াটা কেন এত পাগল হয়েছে, তাও আবার আমার জন্য।